আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ এবং প্রিয় সাতক্ষীরাবাসী, আজকে যে বিষয়টা নিয়ে আমি লাইভ দিয়েছি বা কথা বলছি, আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন বা এখন কথা বলার মাধ্যমে অনেকেই এই বিষয়গুলো জানবেন ইনশাআল্লাহ। সাতক্ষীরা আজকের এই মাহফিলে বাধা দিল কারা বা কেনই বা আমি আসতে পারি নাই? ফ্লাইটের টিকিট কাটার পরেও কেন সাতক্ষীরার মাহফিলে আমি অ্যাটেন্ড করতে পারিনি, সেই বিষয় নিয়ে আজকের এই লাইভ। তো গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো, যেগুলো আশা করি আপনাদের মনে যে অনেক কোশ্চেন আছে সেইগুলো আপনাদের সেগুলো অ্যান্সার আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এই জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই লাইভটি যদি আপনারা দেখেন এবং বোঝার চেষ্টা করেন, আশা করি আপনারা বুঝবেন। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনারা এই লাইভটি আপনারা শেয়ার করবেন। যারা সাতক্ষীরার আমার অনেক শুভাকাঙ্ক্ষীগণ আছেন তারাও শেয়ার করবেন এবং যারা বাহিরে আছেন তারাও শেয়ার করবেন ইনশাল্লাহ। আশা করি অনেকেই এই বিষয়গুলো স্পষ্ট হবে যে সাতক্ষীরা আজকের মাহফিলও কেন যায়নি। এখন আসছি আমরা মূল কথায়, যে সাতক্ষীরার বয়কট সাতক্ষীরা লেখার একটা গুঞ্জন একসময় উঠেছিল, যে লেখাটা আজকেও দিয়েছিলাম, এবং এটা ভিতরে মানুষ কত কষ্ট পেলে পরে দেয়। তবে আমার কথা হচ্ছে সারা বাংলাদেশের কোনো জেলা বাদ যাবে না, কোনো জেলায় বয়কট হবে না। এই বিষয় নিয়ে ফার্স্ট টাইম আমি কথা বলেছিলাম অনেক আগেই। এবার কথা হচ্ছে যে সাতক্ষীরা বেশ কিছুদিন আগে যে আব্দুল কাইয়ুম মেহেদী সাহেবের সাথে যে ঘটনা ঘটলো, এই ঘটনা শুধুমাত্র জাস্ট এই ঘটনার কারণে আমি বলে প্রোগ্রামে বাধা দিল বা ওনাকে হেনস্থ করলো বা মারধর করলো, যার কারণে আমি আমার কথা এটা না, কথা হচ্ছে যে আমার ব্যক্তিগত প্রোগ্রামে কোনো ঝামেলা হলো কিনা, এটা প্রাথমিকভাবে দেখতে হবে। এখন প্রথম যে কথা সেটা হচ্ছে যে আমি এই বছর শুরুতেই সাতক্ষীরা তালা থানাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেদিকে আরো প্রোগ্রাম ছিল পাইকগাছা, খুলনার কিছু বেশ একবার লাস্ট সাতক্ষীরাই বলা যেতে পারে। তো সেখানে যখন আমি গেলাম, যাওয়ার পর কি হলো, আমার গাড়ি তারা ভাঙচুর করলো এবং আমার আইফোন নিয়ে যাওয়ার চেষ্টা করলো তারা। দেখেন, এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলতেছি না যে সবাই একরকম, বাকি সাতক্ষীরা বিভিন্ন প্রোগ্রামে আমার সাথে যথেষ্ট আন্তরিক ছিল, ভালো ছিল। যার কারণে আমি প্রায় সময় বলি যে কিছু মানুষের জন্য পুরো গোষ্ঠীকে দোষ দেওয়া যায় না। যেমন একটা গ্রামের 5 জন দোষ করেছে, তার মানে 500 লোককে আপনি দোষী বলতে পারেন না। একটা জেলার 10 জন দোষ করেছে, তার মানে আপনি 10,000 লোককে দোষী বলতে পারেন না। এটা আমি 100%। তবে একটা কথা হচ্ছে যে যখন একটা জায়গায় বেশিরভাগ মানুষের সাথে ঝামেলা হয়, যেমন আমি এই বিষয়টা খোলাসা করতে যাচ্ছি যে এই সাতক্ষীরা প্রোগ্রামে শুধু আব্দুল কাইয়ুম মেহেদী সাহেব নয়, আব্দুল কাইয়ুম মেহেদী সাহেব ব্যাপার তো ভিন্ন। আমি আমার কথা বলি, আমি আজকে একটা বিষয় স্পষ্ট করতে চাচ্ছি যে আমি এই সাতক্ষীরা আজকে প্রায় 4 বছর ধরে, প্রায় 4-5 বছর ধরে প্রোগ্রাম করছি। এই সাতক্ষীরাকে এত বেশি ভালোবাসতাম আমি, যেটা কল্পনার বাইরে। বাংলাদেশে যদি হাতে কোনো 10টা জেলাকে আমি ভালোবাসতাম, এর মধ্যে একটা হলো সাতক্ষীরা। এই সাতক্ষীরাকে কেন ভালোবাসতাম জানেন? কারণ এই জেলাটা ইসলামী আন্দোলনের একটা ঘাঁটি। আমি এটা মনে করি যে জামাত ইসলাম বলেন অথবা ইসলামী আন্দোলনই বলেন, বাংলাদেশে এই সাতক্ষীরাতে প্রোগ্রাম করতাম, এত দূরে আসতাম, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে যে এই সাতক্ষীরার মানুষ ইসলামের জন্য তারা জীবন দেয়, ইসলামের জন্য তারা পাগল পাড়া। এবং জামাত ইসলাম বা ইসলামী আন্দোলনের কর্মী সেখানে এত বেশি, আমার মনে হয় না যে জামাত ইসলামী বা ইসলামী আন্দোলনের লোক সাতক্ষীরার মতো বেশি অন্য কোনো জেলাতে আছে কিনা আমি জানি না। সাতক্ষীরা, চট্টগ্রাম, বেশ কিছু, মানে যদি হাতে কোনো 10টা জেলার ভিতরে জামাত ইসলামের সবচেয়ে বেশি কর্মী থাকে অথবা ইসলামী আন্দোলন কর্মী থাকে, আমি মনে করি সাতক্ষীরাতে আছে। তবে আমার একটা কথা মনে হচ্ছে যে এখন কিছু মুনাফিকি সাতক্ষীরাতে ঢুকেছে। আজকে আমি ফ্লাইট টিকিট করেছি, প্রোগ্রামে আসবো আমি। তবে আজকের প্রোগ্রাম নিয়ে এখন একটু কথা বলছি যে আজকে যে প্রোগ্রামটা ছিল সাতক্ষীরা কলারোয়াতে, আমি পোস্টার দিয়েছিলাম আমার পেজে। তো যাই হোক, প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা আমি নিয়েছি তখন আমি জানি যে প্রোগ্রামটা যশোরে হবে। তো এরপর আমি অল্প, মানে যে আজকে আসার আগে জানতে পারলাম যে প্রোগ্রামটা সাতক্ষীরা হবে। তো যাই হোক, যশোরের পরে হচ্ছে সাতক্ষীরা। তবে যশোর আর সাতক্ষীরার ভিতরে আমি যশোর যেরকম আমি আসছি, কখনো কোনোদিন ঝামেলা হয় নাই, খুব সুন্দরভাবে প্রোগ্রাম করে গেছি। আর সাতক্ষীরা যাওয়ার পরে যেমন আমার ঝামেলা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করলো
এখন আমার যে প্রোগ্রামটা ঝামেলা হয়েছিল সেই প্রোগ্রামে অনেক আগেই লাইভ দিয়েছিলাম বা বলেছিলাম, কথা বলেছিলাম। তো এখন যে প্রোগ্রামটা ঝামেলা হয়েছিল সেই প্রোগ্রামটা কেন ঝামেলা হয়েছে সেটা বলছি। একটা প্রোগ্রামে 8টায় আমাকে দিবে, সেই প্রোগ্রামটা আমি 2টা প্রোগ্রাম রাখলাম। তো একটা প্রোগ্রাম থেকে 5,000 টাকা অ্যাডভান্স করলো। আমি সাতক্ষীরা আসবো, ঢাকা থেকে সাতক্ষীরা 5,000 টাকা অ্যাডভান্স মধ্যে আসবো। এটা কিন্তু আজকের প্রোগ্রামের কথা বলছি না, এটা ওই যে যেই প্রোগ্রামে আগের বার ঝামেলা হলো ওই প্রোগ্রামের কথা বলছি। তো ওই প্রোগ্রামে আমি আসবো কিভাবে? সাতক্ষীরা তো গ্যাস না, এটা সিএনজি, আমাদের কাছে সিএনজি বা এলপিজি হয়। এলপিজি তো আমাদের সাধারণ সিএনজি বেশি হয়। তো এখানে আসতে তেল লাগে, তেলের তো 17,000 টাকা তেলই লাগে। এরপরে কথা হচ্ছে এখন, যাই হোক, এরপর আসলাম। তো যে প্রথম যে প্রোগ্রামটা ছিল ওই প্রোগ্রামে টাইম হলো 8টায়, তারা দিল 10টায়। তো 10টা থেকে 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত বয়ান শেষ করে, মানে এরকম হবে 11টা 11:30 আনুমানিক, এখন পরিপূর্ণ খেয়াল নেই। তো আচ্ছা, মনে করেন যে 10টায় বয়ান দিল, তো 11টা পর্যন্ত করলাম। 8টায় দেওয়ার কথা ছিল, সেখানে 8:30টায় দিতে পারে, সেখানে 9টায় দিতে পারে। তো এখন যদি আরেকটা মাহফিল আছে সেখানে 10টায় বয়ান, এখানে 8টা থেকে 9:30। তো সেখানে দিল ওই 10টায়। তো যেটা মূল মাহফিল সেখানে যাবো কয়টায়? তারা বলে 2টা মাহফিল রাখলাম কেন? কে 2টা মাহফিল রাখা কি নিষেধ আছে? একটা মানুষ যদি 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে এই কথা বলতে পারে, তখন বক্তা অবশ্যই কঠোর হয়ে যাবে। এখন আসেন সামনের দিকে যাই। সে কথা হচ্ছে যে পরে ওই যে একটা প্রোগ্রামের কমিটি, তারা চলে আসতো প্রথম কমিটির কাছে, মাহফিল স্টেজে চলে আসছে। আসার পরে বলল যে হুজুর, আমরা ওই মাহফিল থেকে চলে আসছি, সাথে পুলিশ আসছে। দেখেন কি অবস্থা, সাথে পুলিশ আসছে। তো আমাকে বললো যে চলেন আমরা ওই মাহফিলে যাই। তো আমি মাহফিলে একটা গজল গাইলাম। গজল গাওয়ার পরে বললো যে ভাই, এক গজল হবে না, আর 4-5টা গান। হুজুর, আর 4-5টা গান, এক গজল মন ভরে নাই। আমি বললাম মন ভরে না, আপনি দিয়েছেন কয়টায়? 8টায় দেওয়ার কথা ছিল। তো 8টায় যদি না দিয়ে আপনার যদি 10টায় দিলেন, যেহেতু এটা তো ভুল হয়েছে। এখন 10টা থেকে 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত আলোচনা করলাম। এখন 11:30 পর আমি যেটা 10টায় আলোচনা করার কথা ছিল সেটা কি করবো? এখন 2টা-3টা মাহফিল লাগবো, সেটাও এক কমিটি মানে না। আবার এক কমিটি টাকা নিবো, সেটাও মানে, বেশি করে টাকা নেবো সেটাও মানে না। টাকার কথা বাদে দিলাম। একজন 5,000 টাকা দিয়েছে, সেটা কয় টাকাই দিছে, সেও রাগ করে কেন আরেক প্রোগ্রামে কেন আমি নিলাম। আচ্ছা, যাই হোক, এরপর আমি বললাম না ভাই, আর গজল গাইতে পারবো না, উঠে পড়ি গাড়িতে। আমি গজল না গিয়ে গাড়িতে উঠলাম কেন? একটা মাহফিলে 1 ঘন্টা ওয়াজ করার পর, এরপরে কি বলে এটাকে, গজল গাওয়ার পর একটা গজল গাইলাম কেন, 4-5টা গাইলাম না, সেখানে গাড়িতে উঠলাম কেন? শুরু হলো হামলা, শুরু হলো হামলা এখান থেকে। এরপরে গাড়ি ঘেরাও, গাড়ি আমি নিবো কেমনে, গাড়ি নিয়ে বেরোবো কেমনে? যাই হোক, এরপরে গাড়ি নিয়ে বের হতে চাইলাম, বেরোতে দিল না, বরং ওই যে কমিটির লোকজন আসলে মোটরসাইকেল নিয়ে বের হবে, তাদেরকে শুরু করলো ওরাদুর হামলা। মায়ের কাকে বলে? তো যাই হোক, আমি অবাক হলাম যে একটা পুলিশ একটা মাহফিল থেকে একটা মাহফিল আসলো, তাকেও হামলা করছে। এরপর আমার হাতে আইফোন, আমি কারোর সাথে যোগাযোগ করবো যে তার আইফোনটা নিয়ে যাওয়ার চেষ্টা করলো। মানে ডাকাত কাকে বলে? আইফোনটা নিয়ে যাওয়ার চেষ্টা করলো। যে যাই হোক, আমি বলছি না যে ওর জন্য সবাই খারাপ, এটা বলছি না। তো এরপরে পরের মাহফিলে গেলাম, সেই মাহফিলে বললো যে যা পারেন ওয়াজ করে না, ওয়াজ করে আসার সময় তখন কমিটি বলবো যে আমরা খুব ভালো, এই সেই টাকা পয়সা একটা টাকা দিবে দূরের কথা, একটা টাকা মানে 1 টাকা দিল না। আমি বললাম ঠিক আছে, টাকা দেওয়ার দরকার নেই ভাই, জায়গা ভাই, টাকা দিয়ে কি করবো, জায়গা চলে গেলাম, চলে গেলাম। তো চলে যাওয়ার পর আমি প্রশাসন, মানে প্রথমে আসলাম থানায়। থানায় আসার পর এটা মানে অভিযোগ করলাম থানায়। অভিযোগ করার পরে বললাম যে এই যে এই সমস্যাটা, এটা আপনার কিভাবে সমাধান করবেন? তো পুলিশ বললো দেখতেছি। তো এই যে দেখতেছি বললো, এটাই শেষ। আজকে এরপর লাইভ দিলাম যে এটা একটা বিচার করেন, এই যে এটাই শেষ। এখন একটা কথা হচ্ছে যে আমি একটা কথা বলছি যে বক্তা যদি বাজেট করে, তখন এই বক্তার বাজেটের কারণে আপনারা বক্তাকে না নিয়ে আসতে দিতে পারেন। আপনার বাজেটের সমস্যা, ভালো লাগে তো নিয়ে আসবেন কেন? আর যদি বাজেট করেন তাহলে চুক্তি করছেন পুরো করেন। আর যদি না করেন না, আমি এই জন্য মাঝে মধ্যে বলি যে আমাকে আপনার বাদ মাগরিব সময় দেন, আমাকে আমার মতো টাইম দেন, কিন্তু আমার মতো টাইম দেন না। টাইম হচ্ছে আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি লাগবে কেন? আপনি মসজিদের ভিতরে একটা দিনের দাওয়াতের প্রোগ্রাম করেন, আপনি সেটা করতেছেন না। আপনি আমাকে বাদ মাগরিব বিষয় দিবেন না, আপনাকে রাত 10টায় সময় দিতে হবে। তো বুঝেন বক্তারা কেন কঠোর হবে না? বক্তারা কেন বক্তাদের মতো আপনাদের মেনে নেওয়া লাগবে? আপনারা এই 4 মাসের প্রোগ্রাম নিতে চাচ্ছেন। আচ্ছা, এবার আসি, আমাকে অনেকে বলছে যে আব্দুল কাইম মিয়াজের কারণে আমি সাতক্ষীরা বয়কট করেছি। না, আব্দুল আমিন সাহেব, মাওলানা আব্দুল আমিন সাহেব আমাদের খুব ঘনিষ্ঠ, আমাদের খুব ভালোবাসার। তিনি আসছেন, তিনাকেও পুলিশ দিয়ে মানে ধরায় নানান রকম হেনস্থা করা হয়েছে। এম হাসিবুর রহমান সাহেব আসছেন, ওনাকেও নানান ধরনের হেনস্থা করা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা সাতক্ষীরাতে ঘটেছে, যার কারণে এত পরিমাণ ঘটনা ঘটার কারণে কিন্তু পরে কষ্টে এটা লিখছি সাতক্ষীরা বয়কট। তারপরে আমি আজকেও লিখে দিছি সাতক্ষীরা যাবো না ইনশাল্লাহ, আল্লাহ যতদিন চাই।
তবে শেষ কথা, এটাই হচ্ছে আমার শেষ কথা, শেষ 2-3টা কথা বলবো। এটা হচ্ছে একটা, সেটা হচ্ছে আজকের এই সাতক্ষীরা কলারোয়া মাহফিলে আমি ফ্লাইটের টিকিট করলাম, 2 জনের টিকিট করলাম, 9,000 টাকা 2টা টিকিটের দাম। আমি কিন্তু সে টাকা রাখি না, তারা 20,000 টাকা অ্যাডভান্স করলে অ্যাডভান্সটা পাঠিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে টিকিটের টাকার বন্ধ আমি রাখি নাই কেন, যে আমি মাহফিলে আমার একটা নিয়ম হচ্ছে, মাহফিল না গেলে মাহফিল অ্যাডভান্স করে মানুষ ভাড়ার জন্য টাকা দেয়, যায় গাড়ি ভাড়া, তো সেই টাকাটা আমি কিন্তু রাখি না, অথবা পুরো টাকা দিলে পুরো টাকা আমি পাঠিয়ে দিই। এখন কথা হচ্ছে যে সাতক্ষীরা আজকের মাহফিলে না যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে, সাতক্ষীরাকে আমি ভালোবাসি যে একটা কারণে, আজকে থেকে ঘৃণা করি আরেকটা কারণে। সাতক্ষীরাকে ভালোবাসি কেন আর ঘৃণা করি কেন, সেটার জবাব আমি এখন দিচ্ছি, এই মুহূর্তে দিচ্ছি। আমি সাতক্ষীরাকে ভালোবাসি এই জন্য যে সাতক্ষীরাতে জামাতে ইসলামী আন্দোলনের লোক প্রচুর ছিল, আছে এখনো। তবে একটা কথা হচ্ছে, সাতক্ষীরাতে কিছু নামধারী ভণ্ড সিন্নিখুর, কিছু বেদাতি, কিছু মাজার পূজারি, খাট পূজারি আছে, বাবা পূজারি আছে, বাবার পা পূজারি আছে, শিরিক, যারা শিরিক দিয়ে দেশটাকে চালায়, এরকম কিছু ভণ্ড আছে যারা আজকে আমার বিরুদ্ধে পোস্ট করলো। কি পোস্ট করলো? যে সাতক্ষীরা সে আসবে, দেখে নিব। একটা মানুষ একবার বয়কট করে আবার ফিরেও আসতে পারে। কেন ফিরে আসতে পারে? যেরকম আমি ফিরে আসবো, আমি সাতক্ষীরা বয়কট করেছি, তবে ফিরে আসবো সেদিন যেদিন এই কঠোরপন্থী, এই আলেম বিরোধী, এই সিন্নিখুর, এই বেদাতীদের বিচার হবে, সেদিন আমি আসবো ইনশাল্লাহ। আপনি বলতে পারেন যে তোমার সাতক্ষীরা আসার দরকার নাই, না আসলে নাই। হ্যাঁ, আমি কোথায় যাব না যাব আমার রিজিক তো আল্লাহ লিখে রেখেছেন। তবে সাতক্ষীরাকে ওয়াল্লাহি বিল্লাহি তাআলা কসম করে বলছি, সাতক্ষীরাকে আমি বাংলাদেশের 10টা ভালোবাসার জেলা থাকলে এটা আমার একটা ভালোবাসার জেলা ছিল। এই সাতক্ষীরাকে আমি ডাইরেক্ট বয়কট তখনই করেছি যখন দেখলাম এতগুলো ঝামেলা হওয়ার পরে একটার বিচারও কোনো থানা থেকে করা হলো না, একটা বিচারও কোনো আলেমরা করলো না। আজকে আমি মাহফিলে আসবো, মাহফিলে বাধা দেওয়ার জন্য মনে করেন একটা গ্রুপ, 50 জনের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, গাড়িতে হামলা করবে, আমাকে হামলা করবে। অথচ তারা যখনই আমাদের মাহফিল কেন্দ্রিক এমন কোনো ঝামেলা হয়, তখন এটা সমাধানের জন্য কাউকে পাওয়া যায় না, এই গ্রুপ পাওয়া যায় না। গ্রুপ পাওয়া যায় কোন জায়গায়? মানুষ পাওয়া যায় কোন জায়গায়? মানে মাহফিলে আসবে বাধা দেওয়ার জন্য লোক পাওয়া যায়। কিন্তু আমি একটা মাহফিলে গিয়ে বিপদে পড়লাম, বিচার দেব, তখন বিচার করার মতো, সমাধান করার মতো লোক কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যার কারণে বাংলাদেশে অনেক আলোচক এই পর্যন্ত বিপদে পড়ার পর লাইভ দিল, থানায় গেল, বিচার কিন্তু পেল না। তো বিচার যদি না পায়, হামলার জন্য লোক পাওয়া যায়, সমাধান করার জন্য লোক যদি না পাওয়া যায়, তখন সে এটাই ভেবে নেবে যে একবার গেলাম, 2বার গেলাম, এতবার ঝামেলা, এত আলেমের সাথে এক জায়গায় ঝামেলা, তো সেখানে যাবো না। আমাকে অনেকে বললো যে ঢাকা বয়কট করেন। কেন ঢাকা বয়কট করবো? ঢাকা দেখলাম যে আব্দুল কাইয়ুম মেজি সাহেবের সাথে ঝামেলা হয়েছে। তাহলে এরকম যদি হয়, আমার সাথে তো ঢাকায় কোনো প্রোগ্রাম ঝামেলা হয় নাই, আমি কেন করব? আমি সাতক্ষীরা প্রোগ্রাম বয়কট করার কারণ হচ্ছে যে আমার সাথে একবার ঝামেলা হয়েছে, সেটার বিচার কেউ করে নাই। সাতক্ষীরাকে আমাকে তোমাকে এত ভালোবাসতাম, এত ভালোবাসি, তুমি সাতক্ষীরাকে বয়কট করলাম মানে কি? আর আমাকে এত ভালোবাসেন, ওই যে তালাতে যে বিপদে পড়েছিলাম, ওই বিপদের সময় তো একটা মানুষ আমার পাশে সাহায্য করতে এগিয়ে আসেন নাই। আজ থেকে প্রায় 1 বছর আগে আমাকে বলেন পাশে আছে, কই পাশে আছেন? আমাদের দেশের ভিতরে সমস্যা হলো হুজুরি বাঙালি বেশি। মাহফিলে গেলাম, বলি যে মনে করেন একটা কথা, মামুল হক সাহেবের কথা বলি, মামুল হক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমি হামজা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রফিক মাদানি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কই? মামুল হক সাহেব জেলে গেল, আমির হামজা জেলে গেল, রফিক মাদানি জেলে গেল, কেউ তো জেল ভাঙতে যান নাই। আল্লামা সাইদি সাহেবের পাশে আছি, কেউ তো 1 কোটি মানুষ যদি জেলের সামনে দাঁড়া যেতেন, জেল আজকে ভেঙে ফেলবো, আল্লামা সাইদি সাহেবকে বের করবো। কই? কেউ তো বের করতে পারলেন না। তার মানে আমরা মুখে যত বলি উড়াই, লিখে ফেসবুকে লিখে যত বলি উড়াই, এগুলো কিন্তু আমাদের বাস্তবতা না, আল্লাহি আমাদের বাস্তবতা না। আচ্ছা, যাই হোক, তো আজকের এই মাহফিলে আমি আসতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্যই যে আপনারা এই সন্নি সিন্নিখুর, সন্নি নামের ভণ্ড যেগুলো দেখায় সন্ন্যত, তা আসলে ভণ্ডামি করে। এদেশে এই মাজার পূজারীরা চায় না যে আমি এমনি জাদুতে আক্রান্ত, এরপরে এই মাজার পূজারীরা চায় না যে আমি মাহফিলগুলো করি। আজকে যে আমার বিরুদ্ধে পোস্ট দিল সাতক্ষীরায়, কারা দিল বলেন? আমি কমিটির কাছে পোস্ট দিয়েছি, যে কারা দিয়েছে, মানে সিন্নিখুররা এবং মাজার পূজারী দিয়েছে। এখন আমার শেষ কথা হচ্ছে যে সেদিন আমি সাতক্ষীরা আসবো ইনশাল্লাহ,
যেদিন এই সিন্নিখুর, এই বেদাতিরা